सिद्धू कानू और चांद भैरव के साथ वीरांगना बहनें फूलो जानो ने वर्ष 1855 में सांताल हुल का नेतृत्व किया। भाइयों बहनों, आप उनके उत्तर पीढ़ी हो। मुझे लगता नहीं आप सांताल हो। सांताल का जो ब्लड आपके शरीर में बहता है। सांताल न्यूनता को पसंद नहीं करते, न्यूनता के विरुद्ध और लड़ाई करते और वीर है, वीर जातियों के दायाद है। आज इंटरनेशनल सांताली काउंसिल है। इंटरनेशनल सांताली काउंसिल कैसे होना चाहिए, मैं देख रही थी। यहाँ बैठे बैठे बहुत सारे सांताल लोग उधर घूम रहे हैं। मुझे लगता है कोई उनको रोक रहा है यहाँ आने के लिए। नहीं जाओ। मैं जो रास्ते पे आ रही थी, यहाँ जो फील्ड में देख रहे हैं, ये एक इंटरनेशनल सांताल काउंसिल का ये सम्मेलन है। मुझे लगता नहीं। कोई चाहते नहीं कि सांताल एकजुट हो, कोई चाहते नहीं सांताल आगे बढ़े, कोई चाहते नहीं कि सांताल शिक्षित हो, कोई चाहते नहीं कि सांताल मजबूत हो। लेकिन मैं जानती हूं कि सांताल ये देश के लिए अपनी जिंदगी को निछावर किए हैं। सिद्धू कानू, चांद भैरव, फूलो जानो, बाबा तिलका माझी और भी बहुत सारे जिन लोगों का नाम इतिहास में नहीं है। मुझे लगता है इतिहास में हम उनका नाम होता तो इतिहास के जितनी बड़ा किताब है वो सांथालों के नाम पे ही पूरा भर जाता। लेकिन এনাফ ইজ এনাফ বলে একটা ইংরেজিতে কথা আছে, যাকে বলে বাংলাতে যথেষ্ট হয়েছে। আজ এই বিশেষ এপিসোডে আপনাদের সামনে এসেছি একটি স্বাধীন গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের একজন স্বাধীন নাগরিক হিসেবে, একজন দেশভক্ত হিসেবে এই প্রশ্ন চিহ্ন নিয়ে যে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যটি, এই ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, আদৌ আর ভারতবর্ষে আছে কিনা, এই প্রশ্ন আজকে উঠছে। এবং সর্বোপরি নিজে ব্যক্তিগতভাবে একজন স্বাধীনতা সংগ্রামীর নাতি হিসেবে এবং একজন খাদ্য আন্দোলনকারী, অনশনকারীর সন্তান হিসেবে ভাবলাম এবং আরো ভাবলাম যে এই যে সংবাদ মাধ্যম তৈরি করেছি, কিসের জন্য করেছি? আজ যদি এই প্রতিবাদ ভারতবর্ষের রাষ্ট্রপতির এই চরম অপমান, এটাকে নিয়ে যদি আজকে প্রতিবাদ করে কেউ যদি আমাকে মেরেও ফেলে, যথেষ্ট ধ্বংস আমার জীবনের ওপর দিয়ে তারা করেছে, আমার কিচ্ছু যায় আসেনি। আমি লড়াই করছি, কিন্তু এই প্রতিবাদের পরে যদি আরো কিছু করে, আমি নিজে গর্ব অনুভব করব যে আমি অন্তত প্রতিবাদটা করেছি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। ভীষণ 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 গুরুত্বপূর্ণ কয়েকটি কথা, যে আজকে 16 কলা পূর্ণ হয়ে গেল। এতদিন যে আন্দাজ ছিল, মানুষ অনুমান করে টুকরো টাকরা কথা শুনে দিত যে পশ্চিমবঙ্গটা বোধহয় আর ভারতবর্ষের মধ্যে থাকতে পারবে না, পশ্চিমবঙ্গটা বোধহয় পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি কথা, এবং তার কি বলবো, বিরুদ্ধ মত ইত্যাদি ইত্যাদি নিয়ে এই বিরুদ্ধ মতাবলম্বীরা অনেক গলার শির ফুরিয়ে অনেক হুমকি টুমকি দিয়েছে। কিন্তু আজ এই পশ্চিমবঙ্গের মাটিতে কে অপমানিত হলেন? ভারতবর্ষের রাষ্ট্রপতি। ঘটনা কি, তার জন্য এই বিশেষ এপিসোড। আজ পূর্ব নির্ধারিত ছিল
নবম সাঁওতাল কনফারেন্স, এবং সেটি হওয়ার কথা ছিল সল্টলেকে। তার প্রধান অতিথিকে আমাদের দেশের রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মু মহাশয়া। এবং এই সল্টলেকে যে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল আগে থেকে, সেই অনুষ্ঠানের একাধিকবার জায়গা বদল করা হয়, অনুমতি দেওয়া হয় না এই রাজ্য থেকে, এবং বাধ্য হয়ে সেটা শিলিগুড়ির বাগডোগরা নিকটবর্তী গোসাইপুরে করতে হয় উদ্যোক্তাদের তরফে। স্বয়ং রাষ্ট্রপতি আমাদের ভারতবর্ষে যে স্থানে, যে রাজ্যে ভিজিটে যান, এই দেশের রীতিনীতি প্রটোকল সেই রাজ্যের মুখ্যমন্ত্রী অথবা রাজ্যপাল, অথবা তারা যদি কোনো কারণে অনুপস্থিত থাকেন, অন্যত্র থাকেন, সেক্ষেত্রে সেই মন্ত্রিসভার সদস্য গিয়ে রাষ্ট্রপতিকে অভিবাদন জানিয়ে বিমানবন্দর থেকে রিসিভ করেন এবং তাকে সি অফও করেন ফিরে যাওয়ার সময়। রাজনৈতিক দল টলের ঊর্ধ্বে আমাদের ভারতবর্ষ, তার রাষ্ট্রপতি, এটাই শেষ কথা সেখানে। এই ক্ষেত্রে আজকে সেটা করা হয়নি। কে বলছেন? স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া। তিনি আজকে ক্ষোভে ফেটে পড়েছেন অনুষ্ঠান মঞ্চ থেকে, এবং তিনি এই মঞ্চ থেকে বলেছেন যে আমি আসার সময় দেখছিলাম যে এটা কি সাঁওতাল কনফারেন্স হচ্ছে। আমি দেখছিলাম যে রাস্তাঘাটে যে অনেক মানুষ আসতে পারছে না। আমি এই মঞ্চে বসে দেখছিলাম যে দূরে অনেক সাঁওতালরা ঘুরে বেড়াচ্ছে, হয়তো কেউ তাদের বাধা দিচ্ছে, আসতে দিচ্ছে না। এবং শিলিগুড়ি সেই অনুষ্ঠান মঞ্চ সূত্রের খবর বা অনুষ্ঠানের ওখানকার সূত্রের খবর যে বহু চেয়ার খালি থেকেছে নিয়ে রাষ্ট্রপতি প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছেন মঞ্চ থেকে, এবং সাঁওতালদের বলেছেন যে সাঁওতালরা তো অপমান মেনে নেওয়ার জাতি নয়, তারা তো বীরের জাতি। আমার মনে হচ্ছে না যে তোমরা যারা বসে আছো তোমরা সাঁওতাল, তোমরা এই অপমান মেনে নেবে। এবং ভাবুন, রাষ্ট্রপতি তার নিজের দেশের তার একটি অঙ্গরাজ্যে এসে এই কথা বলছেন। পরবর্তীতে তিনি সেখান থেকে উদ্যোক্তাদের প্রথমে যে জায়গাটা ঠিক করেছিলেন, উদ্যোক্তারা সেখানে যান, গিয়ে একটি বৃক্ষরোপণ করেন, এবং সেখানেও তিনি ক্ষোভ প্রকাশ করেন যে এত বড় বড় জায়গা থাকতে কেন এমন একটা জায়গা তৈরি করা হলো যেখানে মানুষজনের সংকুলানি করার সমস্যা সেখানে, এবং যেখানে তিনি বৃক্ষরোপণ করতে গেছিলেন সেখানের অপরিচ্ছন্নতা নিয়ে তিনি আরো ক্ষোভ প্রকাশ করেন। তৎপরবর্তীতে তিনি কলকাতা আসেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যেই আছেন আজকে। হতে পারে রাজ্যপাল বদল হয়েছে, সেটাও তিনি বলেছেন যে রাজ্যপাল বদল হয়েছে, এবং তিনি এটাও বলেছেন যে এখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার ছোট বোনের মতো, হয়তো তিনি কোনো রাগ করেছেন। এর থেকে ভদ্র ভাষায় তিনি আর কি বলতে পারেন? তিনি দেশের রাষ্ট্রপতি। এতে করে আমার তো মনে হয় দেশের সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, যেখানে যত প্রতিষ্ঠান আছে, যারা কেউ মাথায়, কেউ ব্যাজে, কেউ বুকের ব্যাজে অশোক স্তম্ভ নিয়ে ঘোরেন, প্রত্যেকটি মানুষ এই রাষ্ট্রপতির কাছ থেকে অ্যাপয়েন্টেড।
এটা প্রত্যেকের অপমান, দেশের প্রত্যেকটি নাগরিকের অপমান। এবং প্রশ্ন, আদৌ পশ্চিমবঙ্গ ভারতবর্ষে আছে? আর আছে, এর পরেও আছে। দেশের সংবিধানের কথা বলছেন যারা, দেশের রাষ্ট্রপতিকে অস্বীকার করছেন। আবার পাশাপাশি দেখুন, রাষ্ট্রপতির প্রতিনিধি আমাদের গণতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থায় কে? রাজ্যপাল। রাজ্যপাল রাজ্য সরকারের মতবিরোধ আমাদের খুব চালু, আমাদের দেশের গণতন্ত্রে মতবিরোধ হতেই পারে, কিন্তু একজন মুখ্যমন্ত্রী, ওদিকে রাষ্ট্রপতিকে ওই পরিমাণ অপমান, আবার এদিকে তার ধর্ণা মঞ্চ থেকে তিনি ঘোষণা করছেন রীতিমতো হুমকি। কাকে? যে রাজ্যপাল নাকি নতুন অ্যাপয়েন্টেড হয়ে এই রাজ্যের দায়িত্ব নেবেন, তার নেওয়ার আগেই তাকে হুমকি যে এটা ভেবে নেবেন না। তিনি বলছেন এটা ভেবে নেবেন না, এটা তামিলনাড়ু, এটা অন্যরকম জায়গা। কিন্তু এ যেন পাড়া প্রতি পাড়ার মধ্যে ঘুরে বেড়ানো কোন একটা মস্তানি ভাষা। এটা আমার দেশ, এরকম একটা অধিকার, এটা আমার রাজ্য না, আমি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রশাসন ইত্যাদি না, প্রশাসনের সর্বস্তরের মানুষকে বলছি যে এই রাষ্ট্রপতিকে তো সকলের সম্মান করা উচিত। কিন্তু আপনারা ভেবে ফেলছেন যে এটা কি একটা আলাদা দেশ, এবং সেই দেশের আলাদা একটা সংবিধান, আলাদা একটা মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী, বা প্রধানমন্ত্রীও না, তিনি নিজেই প্রেসিডেন্ট, নিজেই প্রধানমন্ত্রী, সবকিছু, যেখানে দেশের রাষ্ট্রপতিকে আজকে এই ধরনের অপমান পেতে হলো এবং তিনি সেই ক্ষোভটা জানিয়ে গেলেন। আরে ভোট টোট তো আসতে থাকবে মশাই, 10 বার আসবে, 10 বার যাবে। মানুষ, ওই আগে বলেছিলাম না, বেশি সংখ্যক মানুষ যা বলবে সেটাই সবসময় কি ঠিক? গণতন্ত্রে এটা নিয়ে যেমন ভাবার দরকার আছে, তেমনি বেশি সংখ্যক মানুষ তারাই পারে এই সমগ্র ব্যবস্থাটার পরিবর্তন ঘটাতে। আরে ছেড়ে দিন না, আমি বিজেপি সাপোর্টার না, আইএসএফ না, কংগ্রেস না, সিপিএম না, আমি তৃণমূল না, আমি দেশের নাগরিক। আমি একজন মুখ্যমন্ত্রীকে ঠিক যতটা সম্মান করব, একজন রাজ্যপালকে ঠিক যতটা সম্মান করব, তার থেকে তাদেরও ওপরে যিনি রাষ্ট্রপতিকে তো সম্মান আমাকে করতেই হবে যদি আমি ভারতবর্ষের নাগরিক হই। আর না হলে এই প্রত্যেকটি মানুষ যারা এই এপিসোড দেখছেন, নিজেদেরকে আর ভারতের নাগরিক বলবেন না, নিজেদেরকে ভারতের নাগরিক বলবার অধিকারচ্যুত হবেন। যেখানে রাষ্ট্রপতি অপমানিত হয়, যেখানে তার প্রোটোকল তাকে রিসিভই করা হয় না, কে জায়গা পাচ্ছে না সভা করবার? বিরোধী রাজনৈতিক দল এখানে রাজনীতি করবে, বিরোধিতা করবে। আমাদের মতো চুনোপুটিরা বিরুদ্ধে কথা বলবো? সব সীমা পার হয়ে চলে গেল কল্পনার মধ্যে যা যা আসতে পারে আপনাদের। স্বয়ং রাষ্ট্রপতি তিনি পারমিশন পাচ্ছেন না এই রাজ্যে সভা করবার জন্য। এর থেকে লজ্জা কি থাকতে পারে? আমাদের ডেসক্রিপশনে রাষ্ট্রপতির পুরো ভাষণের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা প্রত্যেকে সেই ভাষণটা খুলে দেখে নেবেন, পুরোটা দেখে নেবেন। মানুষের ভাষার এই এপিসোড আশা করি ভারতবাসী যদি হন প্রত্যেকে একটু সাপোর্ট করবেন, একটু শেয়ার করবেন, লাইক শেয়ার কমেন্ট এগুলো আপনারা করেই থাকেন, সাবস্ক্রাইব করবেন। এই এপিসোডে এই পর্যন্ত, কারণ সত্যি সত্যি বলার ভাষা হারিয়ে ফেলেছি, এবং পশ্চিমবঙ্গ যাতে ভারতবর্ষে থাকে সেই আবেদনটা জানাচ্ছি প্রত্যেকের কাছে। রাজনীতি যে যেখান থেকে যা খুশি করেন করুন, আজকে আমরা ভারতবর্ষে আছি কিনা এবার গভীরভাবে ভাবতে হবে।
আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।